আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে জেল হেফাজতে মধ্যমগ্রামের খুনি মা মেয়ে। জেল হেফাজতে মধ্যমগ্রামের খুনি মা মেয়ে কোর্টের নির্দেশে একদিনের জন্য জেল হেফাজত হয়েছে। আরো ডিটেইল এই বিষয়ে জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, কি আপডেট? কেন মারলেন? আদালতে আজকে পেশ করা হয়েছিল ফাল্গুনি এবং তার মা আরতিকে, এবং একদিনের জুডিশিয়াল কাস্টাডি বা জেল হেফাজতের নির্দেশ দিতে আদালত, এবং একই সঙ্গে কলকাতা পুলিশের উত্তর বন্দর থানা বা নর্থপোর্ট থানার এই তদন্তকারী অফিসার তাকে বলা হয়েছে এই মামলার কেস ডায়েরি মধ্যমগ্রাম থানার হাতে হস্তান্তর করতে, এবং আগামীকাল বারাসাত কোর্টে বারাসাত কোর্টে আজকে এই মামলাটি যাবে এবং বারাসাত কোর্টে প্রোডাকশন করা হবে অভিযুক্ত ফাল্গুনি এবং তার মা আরতি ঘোষকে। কারণ তোমাকে জানিয়ে রাখবো যে যেহেতু ঘটনাস্থল বা প্লেস অফ অকারেন্স যেহেতু হচ্ছে মধ্যমগ্রাম থানার অন্তর্গত বা মধ্যমগ্রাম থানা এলাকাতেই খুনের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে কলকাতা পুলিশের কাছ থেকে মামলাটি চলে যাচ্ছে মধ্যমগ্রাম থানার হাতে। সেক্ষেত্রে মধ্যমগ্রাম থানার হাতে তদন্ত সংক্রান্ত সমস্ত নথি তুলে দেওয়া হবে কলকাতা পুলিশের তরফে, এবং মধ্যমগ্রাম থানা এই মামলা তদন্ত করবে। ইতিমধ্যে গতকালের থেকে দীর্ঘক্ষণ জেরা করা হয়েছে আরতি এবং তার মেয়ে ফাল্গুনি। এমনকি ফাল্গুনি থেকে মধ্যমগ্রামের যে বাড়িতে খুনের ঘটনা ঘটে সেখানে যাওয়া হয়, এবং সেখান থেকে বিভিন্ন তথ্য ইতিমধ্যে পেয়েছে। সেই সমস্ত তথ্য কিন্তু তুলে দেওয়া হবে মধ্যমগ্রাম থানার পুলিশের হারে। বেশ, কেন খুন করলেন? কেন মারলেন আপনারা? কেন মেরেছিলেন? কেন মারলেন? খুন করলেন কেন? কেন মারলেন? খুন করলেন কেন? তারা আজকে আনডিফেন্ডেড ছিল, তো আনডিফেন্ডেডের লিগাল ডিফেন্স কাউন্সিল থেকে আমরা তাদেরকে ডিফেন্ড করি। তাদেরকে আগামীকাল বারাসাত কোর্টে প্রোডাকশনের জন্য অর্ডার হয়েছে। একদিনের জেসি হয়, কালকে ওখানে বারাসাত কোর্টে অরিজিনাল জুরিসডিকশন হচ্ছে বারাসাত কোর্ট। 103(1) 238 আর 35 বিএনএস। আর রবিবার এই খুনের ঘটনা ঘটে মধ্যমগ্রামে। রবিবার বিকেল 4টে নাগাদ সুমিতা ঘোষকে খুন, আর রবিবার থেকে বাড়িতে পড়ে থাকে দেহ। সোমবার কলকাতায় ফাল্গুনি আরতি দেহ ফেলার জন্য দিনভর চলে রেকি। আর দেহ পচনের গন্ধ ঢাকতে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? স্প্রে কেনা হয়েছিল। বাড়িতে থাকা পুরনো ট্রলিতেই তারপর দেহ ভরা হয়। কিন্তু কেন টার্গেট করা হয়েছিল এই পরিচিত ঘাটকেই? প্রশ্ন উঠছে, পরিচিত বলেই কি এই ঘাটে দেহ লোপাটের টার্গেট? আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, কুমোরটুলি ঘাটেই দেহ লোপাটের চেষ্টা, কি কারণ? এখনো পর্যন্ত তদন্তকারী আধিকারিক বা কলকাতা পুলিশের হাতে যে তথ্য এসছে, দুজনকে জেরা করে ফাল্গুনির পরিচিত জায়গা ছিল এই কুমোরটুলি ঘাট বা সংলগ্ন এলাকা। কারণ পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে তার এক আত্মীয় এই এলাকাতেই থাকতেন এবং সেখানে বেশ কয়েকবার তিনি এসেছিলেন। সেক্ষেত্রে রবিবার দিন বিকেলে খুন করার পর দেহ বাড়িতে রেখে দেওয়া হয়, এবং সোমবার দিন মা এবং মেয়ে দুজনেই বাড়ি থেকে বেরিয়ে শহর কলকাতায় এসে কুমোরটুলি বা সংলগ্ন ঘাট যেগুলো রয়েছে যেখানে দেহ ফেলা যেতে পারে তারা কি করেছিলেন এই তথ্য উঠে আসছে। এবং কুমোরটুলি ঘাট সংলগ্ন এলাকা তাদের পরিচিত, এবং সেই জায়গাতেই তারা বেছে নিয়েছিলেন যে এই গঙ্গার ঘাটে এসে দেহ ফেলে দেওয়া হবে। সেক্ষেত্রে বাড়িতে থাকা, এখন পর্যন্ত তদন্তকারীদের কাছে যে তথ্য এসছে, বাড়িতে থাকা ট্রলি ব্যাগেই দেহটি প্যাক করা হয়েছিল। এবং যেহেতু রবিবার দিন বিকেলে খুনের ঘটনা ঘটে বা রবিবার বিকেলেই ইট দিয়ে মাথা ফেটলে তার মৃত্যু সুনিশ্চিত হবার পর বা মৃত্যু হয়ে গেলে তারপরে পায়ের তালুর অংশ কেটে ফেলা এবং সমস্ত কিছু বাড়িতে রেখে দেওয়া হয়েছিল রবিবার বিকেল 4টে বা 4:30 পর থেকে। এবং সোমবার দিনের একইভাবে বাড়িতে দেহ থাকে, এবং পরবর্তী সময় গতকাল সকাল অর্থাৎ মঙ্গলবার দিন একদম বলা যেতে পারে কাজ ধরে তারা দেহ নিয়ে বেরিয়ে আসে। প্রথমে ভ্যান ভাড়া করে, ভ্যান ভাড়া করে একটা কিছুতে যায়, আসার পর সেখান থেকে ট্যাক্সি নেয়, ট্যাক্সি নিয়ে সেখান থেকে তারা আসে কুমোরটুলি ঘাট। এবং ইতিমধ্যে ট্যাক্সি চালকেরও কিন্তু বয়ান রেকর্ড করা হয়েছে পুলিশের তরফে, এবং ভ্যান চালকেরও স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। সার্বিকভাবে পুলিশ যেটা মনে করছে যে পরিচিত এলাকা থাকার কারণে বা যেহেতু সোমবার দিন তারা বিভিন্ন জায়গায় রেকি করছিল, রেকি করার পর তাদের মনে হয়েছে যে কুমোরটুলি সংলগ্ন এলাকাটা তারা পরিচিত, তারা চেনে, সেই জায়গাতে তারা দেহটি ফেলে দিতে পারবে। সেই ভাবনা চিন্তা কি পরিকল্পনা করেই আরতি এবং তার মেয়ে ফাল্গুনি তারা দেহটি নিয়ে কুমোরটুলি ঘাট পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। বেশ অমিত, এবং ট্যাক্সি চালক যে ট্যাক্সি করে এই ধৃত মা মেয়ে গিয়েছিলেন, কি বলছেন ট্যাক্সি চালক? দেখুন।
ওই তো গতকাল সকালবেলা আমি দোলতলা দাঁড়িয়েছিলাম, ভোরবেলায় এসছে পার্টি, এসে আমাকে বলেছে কুমোরটুলি যাবো। আমি বলেছি যাবো, আমি আমার মতো ভাড়া বলেছি 700 টাকা। তা উনি 700 টাকা দিতে রাজি হয়নি, উনি 500 টাকা বলেছে, আমি 500 টাকায় যাইনি, 600 টাকায় রাজি হয়ে তারপরে ওনাদের যে নামিয়েছি ওনার জায়গায়, তখন বলেছি দিদি আপনি আমাকে আর 100 টাকা বাড়িয়ে দিন। তা উনি আর 100 টাকা দিয়েছি আমাকে, আমি ভাড়া নিয়েছি, আমি আমার মতন আমার জায়গায় চলে এসেছি দোলতলায়। ট্রলিটা ভাড়ি ছিল অবশ্যই, কারণ ওনার তুলতে ওনাদের অসুবিধা হচ্ছিল, আমি দেখেই বুঝতে পেরেছি। জিজ্ঞেস করেছিলেন? জিজ্ঞাসাও করেছি, আমাকে বলেছে ওর ভেতরে কাঁসার বাসন কোসন আছে, জামা কাপড় আছে, খাবার দাবার আছে। ওরা আলোচনা করছিল, একটাই কথা শুনেছি যে ডাল রান্না করতে বলবো, আলু ভাজা করতে বলবো, খাওয়া দাওয়া করবো। আমি ওখানে মাল নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে আমি আমার মতন চলে এসেছি। এবং তদন্তে পুলিশ যেমনটা মনে করছে এখনো পর্যন্ত পরিচিত হওয়াতেই ওই ঘাটকে টার্গেট করা হয়েছিল, কিন্তু অসমের বাসিন্দা সেই বাসিন্দা মধ্যমগ্রামে এলেন, খুন হলেন কলকাতায় দেহ। রোমহর্ষক খুনের ঘটনায় পুলিশ তাই পুনর্নির্মাণ করেছে। গতকাল 8:25 থেকে আমরা দেখেছিলাম যে কিভাবে প্রায় 4.5 ঘন্টা ধরে পুনর্নির্মাণ হয়েছিল, এবং রবিবার বচসার সময় ধাক্কাধাক্কি, তারপর কিভাবে অঘটন ঘটলো জিয়াউলের কাছ থেকে জানার চেষ্টা করব। জিয়াউল, আমরা দেখেছিলাম যে কিভাবে এই ঘটনা তার পুনর্নির্মাণ করার চেষ্টা করেছিল পুলিশ। গতকাল 8:25 থেকে সেই ছবি ধরা পড়েছিল। তারপর কিভাবে খুন, কোথায় কি করেছিলেন, কি জানা যাচ্ছে সে বিষয়ে, কি আপডেট? দেখো, খুন মূলত একেবারে সবটাই কিন্তু সম্পত্তি এবং তার টাকা হাতানোর জন্যই কিন্তু এই পরিকল্পনা করে খুন করা হয়েছে, এমনটাই কিন্তু তদন্তকারীরা মনে করছেন। তার কারণ একেবারে প্রায় 1 সপ্তাহ আগে কিন্তু এই তার পিসি শাশুড়িকে ফোন করে ফাল্গুনি তাকে ফোন করে এখানে আসতে বলেন এবং সেই মতো আসেন। কিন্তু তিনি জানতেন, ফাল্গুনি ঘোষ জানতেন যে এই পিসি শাশুড়ির অ্যাকাউন্টে যেমন টাকা আছে, তার আছে অনেক সম্পত্তি এবং সোনার গহনা আছে, ফলে সেগুলো হাতানোর একটা পরিকল্পনায় তিনি করেছিলেন। এবং সেই মতো অর্থাৎ প্রায় 1 সপ্তাহ আগে থেকে আসার পর থেকে তাকে বিভিন্ন রকমভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল। তার যে এটিএম কার্ড, সেই এটিএম কিন্তু যে অর্থাৎ পিনকোড, সেই এটিএম কার্ড কিন্তু পিনকোড চেঞ্জ করার জন্য চাপ দেওয়া হচ্ছিল। অর্থাৎ রবিবারের দিকে সকাল থেকে তাকে চাপ দেওয়া হচ্ছিল এবং সেই মতো তার পিনকোডটি সেখান থেকে এটিএম কার্ডটি নিয়ে পিনকোড চেঞ্জ করে দেয়। তারপরেই বিকালের দিকে বাড়ি ফেরার পরেই এই পিসি শাশুড়ির সঙ্গে তুমুল অশান্তি হয় এবং তখনই একেবারে অশান্তির মধ্যেই কিন্তু ধাক্কা দেয় এবং ধাক্কা দিয়ে পড়ে গেলেই অর্থাৎ সে দেয়ালে আঘাত লাগে এবং তারপরেই অচৈতন্য অবস্থায় পড়ে গেলে তাকে মাথায় অত ভারী বস্তু দিয়ে তাকে আঘাত করা হয়। তারপরে ঘটনাস্থলে মারা যান, অর্থাৎ এই পিসি শাশুড়ির মৃত্যু হয়। তারপরে অর্থাৎ সেখানে মৃতদেহ রাখার পরে অর্থাৎ রবিবার অর্থাৎ সোমবার তারা কিন্তু একেবারে সরাসরি সেই এটিএম কার্ড নিয়ে, মারা যাওয়ার পরে এটিএম কার্ড নিয়ে সরাসরি চলে যান হচ্ছে একেবারে বড় বাজার এলাকায়। সেখানে একটি সোনার দোকানে সেখান থেকে প্রায় 50,000 টাকার একটি সোনার গহনা বন্ধক সেখান থেকে অর্ডার নেন এবং 25,000 টাকা এটিএম থেকে তোলার পরে সেই টাকা নিয়ে কিন্তু সেখান থেকে একটা সুটকেস কেনা হয়। সেই সুটকেস কিনে নিয়ে এসে বাড়ি নিয়ে আসা হয় এবং রাত ভোর সেখানে সেই ট্রলি ব্যাগের মধ্যেই কিন্তু ঢোকানোর চেষ্টা হয়। যখন ট্রলি ব্যাগে পুরোপুরি তার শরীর না ঢুকছে সেই সময় তাকে বটি দিয়ে পায়ের অংশ কাটা হয়, গুড়ালির একটা অংশ কাটা হয় এবং তারপরে সেখান থেকে সকালে নিয়ে ট্রলি ব্যাগে করে ভ্যান ডাকা হয়। ভ্যানে করে একেবারে দোলতলার থেকে একেবারে কুমারটুলি ঘাটের দিকে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ হাড় হিম করা ঘটনা, ফলে সপ্তাহে সম্পত্তিগত কারণেই কিন্তু এই মারা হয়েছে। ফলে এই ঘটনার কিভাবে তিনি খুন করেছেন, কি উদ্দেশ্য ছিল, সবটা জানার জন্য কিন্তু ইতিমধ্যে তাকে গতকাল রাতে 8:25 নাগাদ সেখানে নিয়ে আসা হয়। প্রায় 4.5 ঘন্টা ধরে তাকে পুনর্নির্মাণ, অর্থাৎ কীভাবে খুন করা হয়েছে, কেন খুন করেছে, সবটাই যেমন ভিডিওগ্রাফি করা হয় এবং তিনি স্বীকার করেন সবটাই সম্পত্তি এবং তার কাছে অর্থ এবং তার কাছে যে সোনার গহনা ছিল সেগুলো লুট করার জন্যই কিন্তু তাকে খুন করে পরিকল্পনা করে ডেকে নিয়ে এসে তাকে খুন করা হচ্ছে, এমনটাই কিন্তু তদন্তকারীরা জানাচ্ছেন। ফলে 4.5 ঘন্টার মধ্যে পুরো ব্যাপারটি, অর্থাৎ কিভাবে খুন করা হয়েছে, কোথায় ইট ফেলেছে এখনো পর্যন্ত, অর্থাৎ তার যে ধারালো অস্ত্র অর্থাৎ যে বটি ব্যবহার করা হয়েছিল সেটি কোথায় ফেলা হচ্ছে, একেবারে 4.5 ঘন্টা ধরে চলে তদন্তে এবং পুনর্নির্মাণ। আমাকে কিচ্ছু বলেনি না, এখানেছেন শুধু বলতে পারবো না, আমি বলতে পারবো কি দেখলেন ভেতরে ঢুকে, কি দেখলেন? ভেতরে কিচ্ছু ছিল না, শুধু ওনারা কতগুলো তুলো এইসব ইট এইটুকুই নিয়েছেন। ঘরের মধ্যে কি কোনো গন্ধ পাওয়া যাচ্ছিল? না না না, আমরা কিছু পাইনি। অস্ত্র কি? না 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 না, আমি কিচ্ছু জানতাম না, কি ঠিকঠাক কথা বলছিল? নর্মাল ছিল।
এবার এই যে বীরেশপল্লী থেকে কিভাবে পৌঁছলেন এই মামে, দেখুন একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখাই। মাঝখানে হচ্ছে এই দোলতলা মোড়, একদিক থেকে বীরেশপল্লী চলে যাচ্ছে, একদিকে মধ্যমগ্রাম, একদিকে এয়ারপোর্ট। এবং এই বীরেশপল্লী থেকে ভ্যানে করে, ভ্যান রিক্সা করে দোলতলায় আসে মামে, যেটা সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়েছে। একেবারে বাড়ির সামনে ভ্যান রিক্সাকে ডাকা হয় বলে দাবি, বাড়ি থেকে ট্রলি ব্যাগ নিয়ে মামে উঠে পড়ে। দেখুন সেই ছবিটাই দেখাচ্ছি, ভ্যানে করে আসছে, মা বসে রয়েছে ভ্যানে, পাশে রয়েছে মায়ের পাশে রয়েছে ট্রলি এবং পাশে পাশে হাঁটছে ধৃত মেয়ে, অর্থাৎ ফাল্গুনী, যার বিরুদ্ধে এত অভিযোগ। 130 টাকা ভাড়া দিয়ে দোলতলা পর্যন্ত যান মা মেয়ে, যেটা ধরা পড়েছে সিসি ক্যামেরা ফুটেজেও। এই বিষয়টা নিয়ে আরো একটু ডিটেল জানার চেষ্টা করি জিয়াউলের কাছ থেকেই। জিয়াউল, খুব স্বাভাবিকভাবে যে ছবিটা সিসি ক্যামেরায় ধরা পড়ছে তাতে মেয়ে পাশে হেঁটে হেঁটে আসছে, মা রয়েছে সেই ভ্যান রিক্সায় এবং সঙ্গে রয়েছে ট্রলি, মানে এই রোমহর্ষক খুনের ঘটনা, যাকে খুন করা হয়েছিল সেই ছবিটা কিন্তু স্পষ্ট সিসি ক্যামেরা ফুটেজে, যেখানে ট্রলি ব্যাগ নিয়েই তারা এগিয়ে আসছে সকাল সকাল। একদম ঘড়ির কাঁটা 5:30, হঠাৎই দোলতলায় যেখানে ভ্যান স্ট্যান্ড রয়েছে সেখানে এক ব্যক্তি গিয়ে বলেন যে বীরেশপল্লীতে দুজন আসবেন, সঙ্গে একটি তাদের ব্যাগ রয়েছে, ফলে নিয়ে আসতে হবে। সেই মতো ভ্যান চালক কিন্তু সেই ব্যক্তির কথা শুনে কিন্তু একেবারে বীরেশপল্লী যায়। যে বীরেশপল্লী অর্থাৎ ফাল্গুনী ঘোষের যে বাড়ি, সে পাশেই কিন্তু একটি পুকুর পাড় রয়েছে। সেই পুকুর পাড়ে গিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট অপেক্ষা করার পরই অর্থাৎ সেই গলি পথ দিয়ে একেবারে মা এবং মেয়ে ট্রলি ব্যাগ নিতে আসে এবং নিয়ে আসে এই ভ্যানের কাছে। তখন কিন্তু ভ্যানে এই ট্রলি ব্যাগ তুলতে সমস্যা হচ্ছিল, প্রচণ্ড ভারী। তখন কিন্তু এই ভ্যান চালককে বলেন যে আপনি এই ভ্যান একটু সাহায্য করতে। সেই মতো তিনি হাত দিয়ে একটু সাহায্য করেন, অর্থাৎ তুলে নেওয়া হয়। ফলে সেখান থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে এই একেবারে দোলতলা সেখানে নিয়ে যায় এবং কিন্তু সিসিটিভি ফুটেজে স্পষ্ট। ফলে দোলতলা মোড়ের ঠিক আগেই সেই সময় কিন্তু ভ্যানে ট্রলি ব্যাগ ছিল, মা ছিল পিছনে বসে আরতি ঘোষ এবং সামনে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল কিন্তু ফাল্গুনী। অর্থাৎ সেখান থেকে দোলতলা রাস্তা পার হয়ে একেবারে চলে আসে যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেখানে গিয়েও কিন্তু এই যে স্ট্যান্ড, তার সঙ্গে কথা বলেন। ট্যাক্সি স্ট্যান্ড 700 টাকা তাদের কাছে ভাড়া চায়, কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড সেখানে ফাল্গুনী কিন্তু বলে 500 টাকা দেবো। কিন্তু কেন, কি রয়েছে ব্যাগে, তখন বলে কিছু বাসনপত্র, জামা কাপড় রয়েছে। এবং সেই মতো তাকে যখন এই ব্যাগ তুলতে যায় তখনও তিনি কিন্তু বলেন যে প্রচণ্ড ভারী, কি রয়েছে, তখন বলে যে আচার জাতীয় কিছু সেখানে রয়েছে, বলে তার জন্যই তার রস গলছে। ফলে তা নিয়ে কিন্তু তখন তোলা হয় এবং যখন নামিয়ে দেয়, অর্থাৎ এই যে ঘাটে নামানো হয়, সেখানে গিয়ে কিন্তু বলেন যে আরও 100 টাকা, 600 টাকা যে দাবি করেছিল সেই 600 টাকা কিন্তু তাকে মিটিয়ে দেওয়া হয়। অর্থাৎ প্রথমে ভ্যানে করে নিয়ে এসে দোলতলার থেকে কিন্তু একেবারে এই কুমারটুলি ঘাটে নিয়ে যাওয়া, অর্থাৎ ভ্যান প্রথমে তারপর গাড়ি নিয়ে করেই কিন্তু সেখানে যান। ফলে হাড়হিম দৃশ্য, ফলে কোনোটাই ভ্যান চালক এবং এই ট্যাক্সি চালক কখনোই বুঝতে পারেনি যে এই ট্রলি ব্যাগে রয়েছে কোনো মানুষের দেহ, কিন্তু তারা বুঝতে পারেনি। একেবারে স্বাভাবিক ভঙ্গিতে তারা ছিলেন, একদমই জিয়াউল, এবং ভোর 5:30 নাগাদ তারা বেরিয়ে পড়েছিলেন। বেশ, এক ভদ্রলোক আসলে দিকে এসে আমাকে বললো তোমাকে ডাকছি, ভ্যান নিয়ে যেতে। যেটি দুজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, বলছে না বাড়িতে ট্রলি ব্যাগ আছে, তো ট্রলি ব্যাগটা বাড়ি নিয়ে আসলে বুঝতে পারছে না দুজনে। ভারী ছিল, বাজারটা ভারী ছিল, একটু ভারী গায়ে যে ঘরের মধ্যে বেশ কোনো ট্রলি ব্যাগ, কোনো রক্তের ছাপ দেখেছেন ট্রলি ব্যাগের মধ্যে? কিছু যেরকম ট্রলি ব্যাগ সেরকম। কত টাকা ভাড়া দিয়েছিল? 130 টাকা। আর কি কোনো ধরুন ভারী ব্যাগ নিয়ে কেউ আসলে, প্যাসেঞ্জার আসলে আপনি কি নেবেন? না, আর নেবেন আর নেবেন না, একটা শিক্ষা হলো আমার এই প্রথমে জীবনের শিক্ষা। কিন্তু এই যে ফাল্গুনী, যার নামে এত ভুরি ভুরি অভিযোগ, যে ফাল্গুনী বৌমা পিসি শাশুড়িকে খুন করে ফেললেন, এটাই কি তার প্রথমবার? না, এর আগেও একাধিক অপরাধ করেছেন তিনি। 2021-এ শিলিগুড়িতে সোনার গয়না, নগদ চুরি করেছিলেন, সেই অভিযোগ ছিল, গ্রেপ্তারও করা হয়েছিল। মামা শ্বশুরের বাড়ি থেকে সোনা নগদ চুরির অভিযোগ ছিল, তারপর মুচলেকা দিয়ে জামিনে মুক্ত হয়েছিলেন, এমনই দাবি করছেন নিহত সুমিতা ঘোষের দাদা সুবল ঘোষ। ফাল্গুনী তো এমনি তার ক্রিমিনাল রেকর্ড আছে, সে শিলিগুড়িতে চুরি করেছিল মামার শ্বশুরবাড়িতে, সেখানে ধরা পড়েছে এবং সে এখন বেলে আছে, তার কেস চলছে। যে এনকেস সোশ্যাল এলিমেন্টস তার বাড়িতে আসা যাওয়া করে এবং তার বাড়িতে রাত্রে হুলস্থুল হয়। পাড়া প্রতিবেশীরা অনেক আপত্তি করেছেন, ইভেন থানা তো মাস পিটিশন গেছিল, থানা থেকে কি অ্যাকশন নিয়েছে না নিয়েছে সেটা আমরা জানতে পারিনি। আর ফাল্গুনী বাড়িতেও যাওয়ার আগে গেলে আমার বোনের বাড়িতে গেছিল,
ওখানেই ছিল। ওখান থেকে শুনলাম এই 20-21 তারিখ নাগাদ ওইখানে গেছিল, ফাল্গুনি বাড়িতে গেছিল। না, এখানেই শেষ নয়, সদ্যজাত সন্তানকেও চরম অবহেলার অভিযোগ রয়েছে এই ফাল্গুনির বিরুদ্ধে। 1 মাসের মধ্যে মৃত্যু হয় ফাল্গুনির সন্তানের। তার মদ খাওয়ার অভ্যাস আছে, আমরা পরে জানতে পারলাম। উনি আমাদের এগেনস্টে সে বধূ নির্যাতনের কেস দিয়েছিল। কারণ হলো প্রতিহিংসামূলক। তার শিলিগুড়ি চুরি কেসটা আমাকে প্রেসারাইজ করতে উঠাবার জন্য। আমি বলেছি যে এটা তো আমার হাতে নেই, এটা তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভার্সেস ফাল্গুনি ঘোষ। ওই জন্যই এই সমস্ত কাজ করা। শাশুড়িকে মারতে পারে, পিসি শাশুড়িকে মারতে পারে, সে তার নিজের সন্তানকে মেরেছে, কারণ তার সন্তান চাই না। আমরা কিছু হয়নি এই জন্যই মেনে নিয়েছি। এখন সন্তানটা নেই, তখন তার বুঝতে পারিনি যে তার দোষ আছে। এখন ধীরে ধীরে তার সমস্ত পাস্ট হিস্ট্রিতে একটার পর একটা যোগ করলে দেখা যাচ্ছে সেই দায়ী। না, এখানেই শেষ নয়, স্বামী ডিভোর্স চেয়েছিলেন কিন্তু তা দেয়নি ফাল্গুনি। উল্টে তার কাছ থেকে বড় অঙ্কের খোরপোশের টাকা চাওয়া হয়, এমনটাই দাবি ফাল্গুনির শ্বশুর বাড়ির সদস্যদের। এরা এখান থেকে গেছে, দেখেন এরপর আর কোনো খবর নেই, সে আসবেন, তার টাকা চাই, মেনটেন্যান্স টাকা চাই। তার মানে তার টাকার জন্যই সমস্ত খেলা। কিন্তু কি কারণে খুন তদন্ত করছে পুলিশ। নানা বিষয় উঠে আসছে। অসমের জোরহাটের বাসিন্দা সুমিতা ঘোষ এলেন বাংলায়, আর বাংলায় এসে হয়ে গেলেন খুন। গতকাল দেহ উদ্ধারের পর অসম পুলিশকে খবর দেওয়া হয়। আজ নিহতের বাড়িতে অসম পুলিশ।